দর্শক আসসালামু আলাইকুম, শুভ সকাল। ভুলে ভরা বই দিয়ে 2021 শিক্ষাবর্ষ শেষ করলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এর মধ্যে বেশিরভাগই ইতিহাস ও রাজনৈতিক বিষয়ের ভুল। পরবর্তী সংস্করণে এসব সংশোধনের কথা বলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তবে আরও সতর্ক হওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। পাঠ্যপুস্তকের অনিয়ম নিয়ে সাদিয়া কানিজের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে তৃতীয় পর্ব। ছবি তুলেছেন নাজমুল হাসান সাইমন। গেল অক্টোবরে ভিকারুন্নিসা নুন স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পাঠ্য বইয়ের বিভিন্ন ভুল দেখিয়ে আদালতের দ্বারস্থ হয়। পরে আদালতে তলব করা হলে ভুলের বিষয়ে ব্যাখ্যা দেয় এনসিটিবি। ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা চারুপাঠ, সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অষ্টমের আনন্দ পাঠ, নবমের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৌরনীতি ও নাগরিকতা সহ 11টি পাঠ্য বইয়ে 50টিরও বেশি ভুলের কথা উল্লেখ করা হয়েছে রিটে। এসব ভুলকে দায়িত্বহীন ও দায়সারা উল্লেখ করে নতুন সংস্করণেও ভুল পাওয়া গেলে মামলা চলমান থাকবে বলে জানালেন রিটকারীর আইনজীবী। এসবের মাধ্যমে কেউ ইতিহাস বিকৃতির চেষ্টা করে থাকতে পারে বলেও সন্দেহ তার। আমাদের জাস্টিস ডিমান্ড নোটিশে যতগুলো ভুল চিহ্নিত করেছি তার প্রায় সবগুলোর সাথেই ওনারা স্বীকার করেছেন যে হ্যাঁ এগুলো ভুল। ষষ্ঠ শ্রেণীর একটা বইয়ে আছে যে বঙ্গবন্ধুর কথা বলা হচ্ছে যে এই সময় শেখ মুজিবুর রহমান নামে একজন ত্যাগী নেতার আবির্ভাব হয়। এটা আসলেই দুঃখজনক। ওনাকে এইভাবে উনি একদিনে, আমরা বলেছি যে উনি একদিনে বাঙালির নেতা হয়নি, উনি দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বাঙালির নেতা হয়ে উঠেছেন। এনসিটিবির দাবি ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করে বইগুলো লেখা, এগুলো সেই অর্থে ভুল নয়। সেই জায়গাগুলো আমাদের ত্রুটি আছে সেগুলো সংশোধন করেছি, আর যেগুলো যথাযথ আছে সেগুলো আমরা হাইকোর্টকে আমরা লিখিতভাবে জানিয়েছি যে আসলে পাঠ্যপুস্তক তার নিজস্ব কতগুলো শিখন ফল অর্জনের জন্য তথ্য থাকে যেগুলো যথাযথভাবে সেই সময়ের প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়েই লিখতে হয়। শিক্ষাবিদরা বলছেন অভিজ্ঞ ও দায়িত্বশীল মানুষকে দিয়ে এসব কাজ করানো উচিত, যাতে ভবিষ্যতে ভুল এড়ানো যায়। এখন মুদ্রণ শিল্পের এমন অগ্রগতি, তারপরেও আমাদের কেন ভুল হচ্ছে? নিশ্চয়ই আমরা আন্তরিক নই। বাক্য গঠনে ত্রুটি ছাত্রদের সামনে, ছোট ছেলেমেয়েদের সামনে বেরিয়ে আসে, তখন কিন্তু তারা সমাজের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এই আস্থাহীন সমাজে যারা বড় হয় তারা তো ভালো মানুষ হতে পারে না। বারবার পরিবর্তন না এনে প্রয়োজনের সময় নিয়ে লাখ লাখ শিক্ষার্থীর জন্য ছাপানো পাঠ্যপুস্তক ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন এই বিশেষজ্ঞ। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জের কায়েমপুরে গ্যাস সিলিন্ডারে পাইপের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে নারীসহ দগ্ধ হয়েছেন 4 জন। গেল রাতে কায়েমপুরের বিলাসনগর এলাকায় একটি ভবনের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। আগুনে দগ্ধ সবাই গার্মেন্টস ছুট গোডাউনের শ্রমিক। ফায়ার সার্ভিস জানায় ভবনের ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডারে পাইপ লিকেজ থেকে গ্যাস বের হয়ে রুম ভর্তি ছিল। কাজ শেষ করে এসে রান্নার জন্য চুলায় আগুন দিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা বিরাজ করায় ময়মনসিংহের আনন্দমোহন কলেজের সব হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গেল রাতে এই নির্দেশ দেওয়া হয়। গেল রাতেই ছাত্রদের এবং সকালের মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে হল ছেড়ে গেছেন শিক্ষার্থীরা। তবে কলেজের ক্লাস ও পরীক্ষা চলবে। দুই পক্ষের মধ্যে উত্তেজনার কারণে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে হল বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দর্শক, কলেজের পরিস্থিতি জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপ্লব বসাক। বিপ্লব, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? বিপ্লব, আনন্দমোহন কলেজের সবশেষ পরিস্থিতি এখন কি অবস্থায় আছে জানাবেন। এই মুহূর্তে কিন্তু যে মহিলা হোস্টেলগুলি আছে সেগুলি কিন্তু 8টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ ছিল, কিন্তু 8টা বাজলেও কিন্তু তারা হল ত্যাগ করেনি। কিন্তু 9টা, 9:30টার মধ্যে, তার মানে কিছুক্ষণ আগে কিন্তু তারা হল ত্যাগ করেছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে পরিস্থিতি শান্ত রয়েছে। ক্যাম্পাসে কিন্তু অনেক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আর এইচএসসি পরীক্ষা থাকার কারণে কিন্তু
এখন এসএসসি পরীক্ষা চলছে। মূলত কেন্দ্রীয় ছাত্রলীগের কিন্তু একটি বিজ্ঞপ্তির কারণে কিন্তু ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ফলে কিন্তু এই উত্তেজনার সৃষ্টি হয়। এই উত্তেজনার কারণে কিন্তু কলেজের যে আইন শৃঙ্খলা কমিটি এবং হোস্টেল স্টিয়ারিং কমিটি তারা কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নেয় যে হলগুলোকে খালি করার, এবং সেই প্রেক্ষিতে কিন্তু গতকাল কিন্তু ছেলেরা কিন্তু 8টার মধ্যে তাদের হল ত্যাগ করেছে। আজকে মেয়েদের হল ত্যাগ করার কথা ছিল, তারা 8টা পারেনি, 9টার মধ্যে কিন্তু তারা ছেড়ে গেছে। তবে এই ক্যাম্পাসে কিন্তু একটু আগে ছাত্রলীগ কিন্তু একটা মিছিল বের করেছে। আপনি থাকেন হলে, আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, পরবর্তীতে সংবাদে আবারও যোগাযোগ করব আপনার সাথে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ময়মনসিংহ থেকে জানাচ্ছিলেন বিপ্লব বসাক। দর্শক, ঘূর্ণিঝড় জাওয়াদের সবশেষ পরিস্থিতি জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি দেবজিৎ গাঙ্গুলি। দেবজিৎ, ঘূর্ণিঝড় জাওয়াদ নিয়ে স্থানীয় আবহাওয়া অফিস কি বলছে এবং সার্বিক পরিস্থিতি আসলে সেখানকার কেমন জানাবেন? জাওয়াদ নিয়ে হয়ে আছে সেটা কিন্তু যেভাবে ভাবা হয়েছিল সেটা কিন্তু আর হচ্ছে না। একটা মারাত্মক ভয়ঙ্কর ডিপ্রেশনে চলে যাচ্ছে এই জাওয়াদ, সেটা কিন্তু অত্যন্ত খুশির খবর অন্তত উড়িষ্যার মতন রাজ্যে। কিন্তু যদি পশ্চিমবঙ্গের কথা বলি, পশ্চিমবঙ্গে যে ধরনের বৃষ্টিপাত গতকাল থেকে আরম্ভ হয়েছে এবং এটা আজ এবং আগামী কাল অবধি এর লক্ষণ থাকবে, এটা চলবে। এই মাঝারি থেকে বেশি বৃষ্টিপাত যেটাকে বলা হয় সেই বৃষ্টিপাত কিন্তু থাকবে। অন্যদিকে কিন্তু ত্রিপুরা, আসামের মতন জায়গাতেও কিন্তু এটার প্রভাব পড়তে পারে, এমনটাই কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট জানাচ্ছেন। আইএমডি যিনি ডিরেক্টর আছেন তিনি আমাদের 15 মিনিট আগে এটা জানিয়েছেন। এই মুহূর্তে যে বিষয়টা হয়ে আছে সেটা হচ্ছে যে ঘূর্ণিঝড় যদি তার প্রকোপ যদি নাও দেখায় তাহলেও কিন্তু নিশ্চিন্ত হতে পারছে না মানুষ, তার কারণ বৃষ্টিটা কিন্তু হবে। অর্থাৎ যে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে সেই ভারী বর্ষণ যদি হয় তার জন্য কিন্তু এনডিআরএফ টিম সেন্ট্রাল এবং স্টেটের তারা যথেষ্টভাবে মোতায়েন আছে। আর ইতিমধ্যেই কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং সুন্দরবন এলাকা যেগুলোকে সংরক্ষণ করার জায়গা এনডিআরএফ এর তরফ থেকে সেগুলো কিন্তু ইতিমধ্যেই তার ব্যবস্থা সম্পূর্ণভাবে নেওয়া হয়েছে। জ্যোতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কলকাতা থেকে জানাচ্ছিলেন দেবজিৎ গাঙ্গুলি। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশের উপকূলীয় বিভিন্ন জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকায় এরই মধ্যে সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি হয়েছে। এতে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল উপকূলে বৃষ্টি হচ্ছে। আর আগামী 2-1 দিন ওই বৃষ্টি চলতে পারে। সেই সঙ্গে দেশের উপকূলীয় এলাকা জুড়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, মোংলা, পায়রা এবং কক্সবাজারকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলে নিরাপদ থাকতে বলা হয়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় কক্সবাজারের টেকনাফ, সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এতে দ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকরা আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফিরতে পারছেন না। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ভোলা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অমিতাভ অপু। উপকূলে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব সম্পর্কে জানাবেন আমাদেরকে। জ্যোতি, আপনি যেটা জানতে চেয়েছেন যে আসলে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গতকাল থেকেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে ভোলা সহ উপকূলীয় এলাকায়, এবং যেটাই হচ্ছে যে নদীতে কিন্তু আমরা দেখেছি পানির উচ্চতা একটু বেড়েছে এবং স্রোত ধারাও একটু বেড়েছে এবং একই সাথে বাতাস একটু বেড়েছে। আমরা যদি একটু বলে রাখি যে ভোলা ঢাকা রুট, ভোলা বরিশাল রুট, ভোলা লক্ষ্মীপুর রুটে, এই রুটে কিন্তু লং চলাচল কিন্তু স্বাভাবিকভাবেই চলছে, আবার ফেরি চলাচল করছে ভোলা লক্ষ্মীপুর রুটে। তবে বিআইডব্লিউটি এর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এখানে যে যদি বাতাসের বেগ আরো বেড়ে যায় তাহলে তারা যে কোনো সময় এই লঞ্চ চলাচল বন্ধ করে দিবে। ভোলাতে যেমন আজ সকাল থেকেও ভোলা থেকে একটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে, আবার ঢাকা থেকেও ঠিক তেমনি ভাবেই আরো 3টি লঞ্চ ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে এসেছে, যেগুলো ওয়াটার বাস, গ্রিন লাইন, কর্ণফুলী 14 এবং দোয়েল পাখি নামে আরেকটি লঞ্চ এভাবে যাতায়াত করছে।
তবে নদীতে আমরা যেটি দেখেছি যে বাতাস যখন একটু বেড়ে গেছে, আজকে ভোর থেকে যখন বাতাসের গতি একটু বেড়ে গেছে, তাতে কিন্তু পানিতে ঢেউয়ের পরিমাণও কিন্তু নদীতে ঢেউয়ের পরিমাণ বেড়ে গেছে এবং সাগরে কিন্তু ঢেউয়ের উচ্চতা, পানির উচ্চতা বেড়েছে, যে কারণে গভীর সাগর থেকে অনেক জেলেরা কিন্তু ফিরে আসতে শুরু করেছে। আমরা দেখেছি যে যদি মেঘনা বক্ষে জেলেরা মাছ ধরেছিল আমরা গতকাল থেকে দেখেছি, কিন্তু আজকে কিন্তু অনেকেই কিন্তু গভীর সাগরে আর যায়নি। তারা বলছে যে কোনো সময় হয়তো বাতাসের পরিমাণ আরো বেড়ে যেতে পারে, তাতে যে কোনো সময় এই দুর্ঘটনা ঘটতে পারে নৌকা বা লঞ্চ ট্রলার ডুবিতে। এই জন্য জেলেরা একটু সতর্ক অবস্থানে রয়েছে। তবে এখন পর্যন্ত এখানে স্বাভাবিক অবস্থা রয়েছে। মানুষের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে যে কোনো ঝড়ে কিন্তু ভোলা সহ উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয় গ্রাম, বিভিন্ন ঘরবাড়ি বিধ্বস্ত হয়। এই কারণে মানুষের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে। যদি এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তথ্য। অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ভোলা থেকে জানাচ্ছিলেন অমিতাভ অপু। ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার প্রায় 2 বছর পার হলেও আসামিদের সাজা কখন কার্যকর হবে সে আশায় প্রহর গুনছে পরিবার। অনেকটাই অজানা আতঙ্কে দিন কাটছে তাদের। যদিও পুলিশ পাহারায় রয়েছেন তারা, তবুও মিডিয়ার সামনে কোনো কথা বলতে রাজি নয় নুসরাতের পরিবার। ফেনী থেকে আজাদ মালদারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অভ ইসলাম। ফেনী জেলার সোনাগাজী ফাজিল মাদ্রাসার ছাত্রী ছিলেন নুসরাত জাহান রাফি। আলেম পরীক্ষা চলার সময় হল থেকে ডেকে 4র্থ তলার ছাদে নিয়ে হাত পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করে সহপাঠীরা। এ ঘটনা 2019 সালের 26 এপ্রিলের। তারপর 6 মে নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান। তার মৃত্যুকে ঘিরে দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। মাত্র 6 মাসের মধ্যে 24 অক্টোবর 16 জন আসামিকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা করে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ। ওই মামলায় সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিন, কাউন্সিলর মুকসিদুর রহমান সহ অন্য নেতাকর্মীরাও রয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা কুমিল্লা কারাগারে কন্ডেম সেলে রয়েছে। এছাড়া আইসিটি মামলায় নুসরাতের ভিডিও ভাইরাল করা আলোচিত সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে 8 বছরের সাজা ও অর্থদণ্ড দেন আদালত। তিনি ঢাকায় কারাগারে রয়েছেন। আসামি সকলে মাননীয় হাইকোর্ট বিভাগে অর্থাৎ উচ্চ আদালতে আপিল দায়ের করেন। আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে পেপার বুক তৈরি হয়েছে। মাননীয় অ্যাটর্নি জেনারেল মহোদয় চিফ জাস্টিস মহোদয়কে অনুরোধ করেছেন এই নুসরাত জাহান রাফি হত্যা মামলা সহ আলোচিত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য যাতে একটা ডেথ রেফারেন্স শুনানির জন্য একটা বেঞ্চ গঠন করে। সার্বক্ষণিক পুলিশ পাহারায় থাকার পরেও নুসরাতের পরিবার বলছে অজানা এক আতঙ্কে রয়েছেন তারা। আমার আপু সে মারা যাওয়ার পর থেকে আমরা হতাশার মধ্যে আছি। পুলিশ প্রশাসন আমাদের বাড়ি দরজা দিয়ে রেখেছে 24টা ঘন্টায় নিরাপত্তা। তারপর আমরা আতঙ্কের ভিতরে আছি, আমরা যেন সুবিচার হয়। সুশীল সমাজ ও সাধারণ মানুষ বলছে নুসরাতকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, তাই এর বিচার কার্য দ্রুতই দেখতে চান তারা। উচ্চ আদালতে বহাল থাকলে আরো ভালো লাগবে, দ্রুত কার্যকর হওয়ার জন্য দাবি জানাচ্ছি। এছাড়া উচ্চ আদালতে এই রায় বহাল থাকবে বলেও আশা তাদের। অভি ইসলাম, টিভি। আরটিভির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির পেছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান জাতি কোনোদিন ভুলবে না। এদিকে এবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশে 101টি ইকোনমিক জোন তৈরির কাজ চলছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ বিষয়ে আরও জানাচ্ছেন এয়ার বাদল। বিজয়ের 50 বছর উদযাপন উপলক্ষে লাল সবুজের মহোৎসব পালনের বিষয়ে রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই ভবনে এ সংবাদ সম্মেলন। এতে এফবিসিসিআই আয়োজিত 16 দিনব্যাপী হাতিরঝিলের এমফি থিয়েটারে লাল সবুজের বিজয় মহোৎসবের সূচি তুলে ধরেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। উৎসব করার জন্য দেশের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশে ব্যবসাকে সমৃদ্ধ করতে নদী শাসনের মাধ্যমে নদীপাড়ের জমিতেও শিল্প কারখানা গড়ার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ডেল্টা প্ল্যানের একটা কাজ কিন্তু আমাদের আছে, দেখেন যেমন যমুনা নদী এখন 13-14 কিলোমিটার ভেঙে টেঙে হয়ে আছে, অথচ যমুনা নদী হয়তো 3 কিলোমিটার, অরিজিনাল নদী কিন্তু 3 কিলোমিটার। এই যে জায়গাগুলি নষ্ট হয়ে গেল, না হচ্ছে শস্য, না হচ্ছে ধান, না হচ্ছে কিছু। সরকার এই নদীটাকে রিক্লেম করে নদীটাকে ড্রেজিং করে জায়গাটি রিক্লেম করে 2 পাশে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারে। ধান ক্ষেত নষ্ট করার দরকার নাই, আমাদের ফসলি জমি নষ্ট করার দরকার নাই। তাইলে আমাদের বাংলাদেশ তো রিভারাইজ কান্ট্রি, আমি যদি আমার ট্রান্সপোর্ট কিন্তু আমাকে রিভার আনতেই হবে যদি কস্ট কমাইতে হয়।
এদিকে নোয়াখালীর কৃতি সন্তান মোহাম্মদ জসিমউদ্দিন এফবিসিসিআই সভাপতি নির্বাচিত হওয়ায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণসংবর্ধনার আয়োজন করে নোয়াখালী জেলা সমিতি। অনুষ্ঠানে নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ ও নোয়াখালী জেলা সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য দেন। নোয়াখালী ২ আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন বলেই দেশে ব্যবসা বাণিজ্যের এত প্রসার ঘটেছে। আমি দেখলাম যে মানুষকে উপকার করতে হলে একটা পদের দরকার আছে, একটা ক্ষমতার দরকার আছে। সেজন্য আমি এমপি হয়েছি, যে মানুষের উপকার করার জন্য। আজকে ব্যবসায়ীদের যে সমস্যা, এই সমস্যা দূর করতে হলে তাহলে এফবিসিসি এর প্রেসিডেন্ট হইতে হবে। সেজন্য জসিম এফবিসিসি এর প্রেসিডেন্ট হতে গিয়েছে। সেখানে জসিমের ব্যক্তিগত ফায়দা লুটার জন্য যায়নি। দেশকে এগিয়ে নিতে আগামী প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলার উপর জোর দেন এফবিসিসিআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। স্বল্প নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে যাচ্ছি। আমাদের সামনে অনেকগুলি ভিশন আছে। এই ভিশনকে সামনে নিতে হলে আমাদের অনেক কাজ করতে হবে, দেশের জন্য, ব্যবসার জন্য, সবকিছুর জন্য। এগুলি কারা করবে? এগুলি করবে কিন্তু আমাদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। তাদেরকে আমাদেরকে এগিয়ে নিতে হবে, আরো ভালো করতে হবে, আরো ভালো করতে হবে। আমাদের সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি। নোয়াখালীর বাসী হিসেবে, নোয়াখালীর সন্তান হিসেবে অবশ্যই চাই নোয়াখালী আপনার বিভাগ হোক। ব্যবসায়ীদের সমস্যার সমাধানে সব সময় কাজ করার প্রত্যয় জানান তিনি। এখানে বহু জায়গায় বহু বিশৃঙ্খলা আছে, এগুলি আমাদেরকে কাজ করতে হবে। আমি এফবিসিসি থেকে এই জায়গায় কাজ করা শুরু করেছি। আর বাদল, RTV, ঢাকা। রাজবাড়ীতে 7 বছর ধরে খাঁচায় বন্দী শারীরিক প্রতিবন্ধী শিশু শিখা কামড় বা নখের খামচি দিয়ে পরিবারের সদস্যদের আহত করে বলেই শিশুটিকে খাঁচায় রাখা হয়। সুস্থ হওয়ার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হলেও দরিদ্র বাবার পক্ষে তা সম্ভব হচ্ছে না। তবে শিশুটির চিকিৎসায় সহায়তার আশ্বাস দিয়েছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। রাজবাড়ী থেকে জাহাঙ্গীর আলম বিশ্বাস ও এম মনিরুজ্জামানের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। মা বাবার চোখের সামনে আদরের মেয়েটি খাঁচায় বন্দি। মন না মানল বাধ্য হয়ে সন্তানকে খাঁচায় আটকে রাখেন তারা। 10 বছর বয়সী মেয়েটির নাম শিখা। এ বয়সের 7 বছরে কাটছে খাঁচায়। মুক্ত পরিবেশে হাতের কাছে কাউকে পেলে খামচি বা কামড় বসায়, যার কারণে বাধ্য হয়ে খাঁচায় রাখা হয় শিশুটিকে। রাজবাড়ীর কালোখালী উপজেলার কাউন্নাইল ঋষিপাড়ার মদন কুমারের মেয়ে শিখা একসময় বাঁশ বেতের জিনিসপত্র তৈরি করলেও এখন সেলুনে কাজ করেন মদন কুমার। তার সামান্য আয়ের উপর নির্ভর 6 জনের সংসার। শিখার বয়স যখন 1 বছর তখনই শারীরিক সমস্যার বিষয়টি দেখা দেয়। ভারত সহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হলেও অবস্থার উন্নতি হয়নি। যদি ছাইড়ে দিই তাহলে অন্য দিকগুলো চলে যায়। অনেক তো দেখা যাচ্ছে যে বাড়ির পাশের লোকজন যদি দাঁড়াই থাকে হয়তো তাকে মারবি, কামড়াই দিবি। এই কারণে আমি বন্দি করে রাখছি। 4-5 বছর ট্রিটমেন্ট চালাইছি, এখন আমি পারতেছি না, কোনো সমর্থ নাই। সারা দিন রাত্রি এখানে থাকে। হয়তো বিকেল টাইমে হয়তো একটু সময় পাই ওর মা, ওই টাইমে হয়তো বাইরে সাইডে দেয়, দেখা যাচ্ছে আইসিরে বেড়াই। শিশুটিকে নিয়ে মা বাবার দুঃখের শেষ নেই, তাই পরিবারটির পাশে দাঁড়াতে সরকার সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান প্রতিবেশীদের। বাচ্চার পিছনে কেউ 100, 200, 500 করে দিল। আমাকে পাড়ায় তো সবাই গরিব মানুষ, দেওয়ার মতন সম্মত কারণ নেই। আমি তো স্কুলে যাই, কত খেলাধুলা করি, ও তো যেতে পারে না, ও তো এখানে আটকা পড়ে রয়েছে। শিশুটি সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত। সুস্থ হওয়ার জন্য দরকার দীর্ঘমেয়াদী চিকিৎসা। জন্মের সময় যে মাথায় আঘাত লাগার ফলে তার যে সেরিব্রাল পালসি হয়েছে, ওই সময় থেকে আসলে সমস্যাটা সৃষ্টি হয়েছে। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ সহায়তাটাকে আমরা নিশ্চিত করতে চাই। অমানবিক অবস্থা জানতে পেরে শিখাকে দেখতে আসেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মনিরা ইসলাম। পরিবারটিকে আর্থিক সহায়তার পাশাপাশি শিখার উন্নত চিকিৎসার উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি। ওর অবস্থা দেখে আসলে খুব কষ্ট পাচ্ছি। আমাদের চেষ্টা থাকবে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা এই পরিবারটির পাশে দাঁড়াবো। শিখার চিকিৎসাটা যাতে সুচিকিৎসা পায় সেই ব্যবস্থাটা নিশ্চিত করব। সবার সহযোগিতায় উন্নত চিকিৎসা পেলে হয়তো সুস্থ হয়ে উঠবে শিখা। তার হাসি আনন্দে মুখর থাকবে পরিবার। রাসেল আহমেদ, RTV।
দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।